নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই, আর যিনারা আজ আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যেও থাকলো অসংখ্য ধন্যবাদ। যিনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যে বলবো, যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো সময় মতো আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। আর পারলে বন্ধুরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা করে লাইক করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা পড়তে চলেছি, গল্পটার নাম হলো কাঠ বাবুর খাট। লিখেছেন লোকেন রায়। আপনার কোনো চিন্তা নেই রায়বাবু, আমি থাকি বা না থাকি আপনার অসুবিধা হলেই সুবোধকে বলবেন। একমাত্র বাঘের দুধ ছাড়া সব কিছুই ও যোগান দিয়ে দেবে বলে অমায়িক হাসি হাসলেন কাঠবাবু। না না, আপনিও তো ব্যস্ত হবেন না। প্রথম প্রথম দু একদিন হয়তো অসুবিধে হবে, তারপর চেনা জানা হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। বুঝলেন মশাই, এই ব্যবসা আমার আর ভাল লাগে না, তবে ছাড়তেও ইচ্ছে করে না। খুব কষ্ট করে দাঁড় করিয়েছি তো। কাঠের এই ব্যবসা বড্ড খারাপ। গাছ কাটা, অনর্থক, প্রাণ নেওয়া, বুঝি সব, কিন্তু সেরকম সুযোগও পাচ্ছি না যে ব্যবসাটা তুলে দেব। বাজারে বহু টাকা পড়ে রয়েছে। দোহারা চেহারা, মাথায় অল্প টাক, চোখে পাওয়ারফুল চশমা। একসময় রং ভালো ফর্সা ছিল, রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। পুরো নাম রসময় দাম, আদিবাড়ি খুলনা। কাঠের ব্যবসা করতে করতে লোকজনের কাছে রসময় দাম এখন পরিচিত কাঠবাবু হিসেবে। কাঁটা বাগানে তিনটে কাঠচেরাই কল, বিশাল কাঠের ব্যবসা। পড়াশোনা শেষ করে চাকরির জন্য ঘুরছি, সে সময়ই চোখে পড়ল বিজ্ঞাপনটা। কাঠবাবু তার সমিলের জন্য অল্পবয়স্ক ম্যানেজার চাইছেন। হঠাৎ কি মনে হলো, সরাসরি একদিন গিয়ে হাজির হলাম কাঁটা বাগানে। প্রাথমিক কথাবার্তার পর কাঠবাবু আমাকে মনোনীত করলেন ম্যানেজার হিসেবে। কাঠবাবুর শুধু একটাই কথা, মাইনের ব্যাপারে আপনার কোনো অসুবিধে হবে না। আপনি ভাই ব্যবসাটা একটু দেখবেন। সব চোর, চুরি করে কাঠ বিক্রি করে দেয়, আর সব সময় খদ্দের ঠকানোর চেষ্টা। এই জিনিসটা আমি বড্ড অপছন্দ করি। পয়সা নেব, সঠিক জিনিস দেব না, তঞ্চকতা করা আমার ধাতে সয় না। প্রায় 5 বিঘে জমির ওপর 3টে সমিল, বিশাল বাগান আর কাঠবাবুর দোতলা বাড়ি। বিশাল বাড়িতে অগুন্তি ঘর, বেশিরভাগ ঘর তালাবন্ধ হয়ে পড়ে থাকে। বাকি ঘরগুলিতে লেবাররা এবং কর্মচারীরা থাকে। দোতলায় দক্ষিণ দিকের একটি ঘরে সুবোধ আমার থাকার জায়গা করে দিল। বেশ প্রশস্ত ঘর। ঘরে আসবাব বলতে একটা খাট, 2টো চেয়ার আর একটা টেবিল।
এরকম খাট আজকাল আর দেখা যায় না। বাঘ নখওয়ালা পা, দুদিকে কারুকার্য করা আর তেলাপোকা রঙের পালিশ। বড় জমিদার বাড়িতে এবং সিনেমায় এই খাট দেখা যায়। ঘরটায় আলো হাওয়া বেশ। এ ধরনের ঘর আমার বড্ড পছন্দ। জামা কাপড় ছাড়ছি, এমন সময় কাঠবাবু ঘরে ঢুকলেন, সঙ্গে এক মহিলা। কাঠবাবু বললেন, রায়বাবু, এ হলো হারুর মা। আপনার রান্নাবান্না কাচাকুচি ওই করে দেবে, খুব ভালো মেয়ে। বলে হারুর মার দিকে ফিরলেন। শোনো হারুর মা, বাবুর দিকে খেয়াল রেখো, যা বলবে তাই শোনো। প্রয়োজনীয় নির্দেশ দিয়ে শেষে আমাকে বললেন, তাহলে আমি আসি রায়বাবু। ওদিকে গাঙ্গুলিদের বাগানে কিছু গাছ দেখতে যাওয়ার কথা আছে, দেরি হয়ে যাবে। কাঠবাবু নিচে নেমে গেলেন। ওপরে দাঁড়িয়ে দেখলাম ল্যাজ ঝেড়ে সাইকেল নিয়ে কাঠবাবু চোখের আড়াল চলে গেলেন। হারুর মা ঘরের জিনিসপত্র গুছিয়ে রান্নার ব্যবস্থা করতে লাগলো। কয়েকজন কর্মচারী বাদ দিয়ে প্রত্যেকেই খুব ভালো, যা বলি তাই শোনে। কাঠের ব্যাপারটা ভালো বুঝিনি। কার্তিক বলে একজন কর্মচারী আছে, অল্প বয়সী ছেলে, প্রত্যেকটা ব্যাপারে সাহায্য করে, ফাঁকি দেওয়ার জো নেই। আর কোনো অসুবিধা হলেই সুবোধকে ডাকলেই ভূতের মতো এসে হাজির হয়। কাঠবাবুকে সারাদিন খুঁজে পাওয়া যায় না। হয়তো বনে বাদারে ঘুরে ঘুরে গাছ দেখছেন, না হলে কোনো কীর্তনের আসরে কাটিয়ে দিলেন। এরকম অদ্ভুত লোক দেখিনি। সম্পূর্ণ অপরিচিত একজনের হাতে ব্যবসা তুলে দিয়ে নিশ্চিন্তে আছেন। সারাদিনের কাজকর্ম সেরে সন্ধ্যাবেলায় হিসেব নিয়ে বসি। কাঠবাবুকে সন্ধ্যাবেলায় ডেকে টাকা হাতে তুলে দিই। আবার টাকার প্রয়োজন হলে কাঠবাবুর কাছ থেকেই চেয়ে নিই। একদিন সকালবেলা হঠাৎ দেখি একটা বড় সড়ো লোহার সিন্দুক রেখে গেলেন আমার ঘরে। সিন্দুক কী হবে জিজ্ঞাসা করতেই কাঠবাবু বললেন, সিন্দুকটা আপনার কাছেই রাখুন, রোজ রোজ ও ঝামেলা আমার আর ভালো লাগে না। টাকা পয়সা আপনার কাছেই রাখবেন রায়বাবু। আমি মাসের শেষে একবার হিসেব দেখে নেব। টাকা পয়সার ব্যাপারটা আমার বরাবরই অপছন্দ। দায়িত্ব আরও বেড়ে গেল। চাবির গোছাটা আমার হাতে ধরিয়ে দিয়ে কাঠবাবু বললেন, আরে চিন্তার কিছু নেই, আমি তো আছি। বলেই সেই মন ভুলানো হাসি। বেকারের জীবন থেকে সম্পূর্ণ এক নতুন জীবন, কোনো অসুবিধে নেই। আস্তে আস্তে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছি। হারুর মায়ের সে লজ্জাভাব আর নেই। কার্তিক আর সুবোধ যেন ভাইয়ের মতো হয়ে গেছে। কার্তিক আর সুবোধ নিচে থাকে, কাঠবাবু ওপরেই থাকেন, তবে আমার ঘর থেকে ৩-৪টি ঘর পরে। মাঝে মধ্যে রাত্রিরে এসে কাঠবাবু জিজ্ঞাসা করেন, কি রায়বাবু, কোনো অসুবিধে নেই তো? হলেই বলবেন। শীত ক্রমশ জাঁকিয়ে পড়েছে। সন্ধে ৬টার মধ্যে মিল বন্ধ হয়ে যায়। লেবাররা সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে ঢুকে পড়ে। আমি আর কি করি, ঘরে ঢুকে খাতাপত্রের হিসেব মিটিয়ে শটান লেপের তলায়। দরজা ভেজানো থাকলে কাঠবাবু ঘরে এসে খানিকক্ষণ গল্প গুজব করেন, আর বন্ধ দেখলে আমাকে আর ডাকেন না।
সকাল সকাল ঘুমিয়ে পড়লে এক অশান্তি, ভোরের দিকে ঘুম ভেঙে যায়, আর ঘুম আসতে চায় না। শুয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই, কি করা যাবে, চুপচাপ শুয়ে থাকতে হয়। সেদিন জাঁকিয়ে শীত পড়েছে। অন্যান্য দিনের তুলনায় একটু সকাল সকালই শুয়ে পড়েছি। কখন যে ঘুমিয়ে পড়েছি তার ঠিক নেই। আচমকা ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দেখি খাটটা দুলছে, আস্তে নয়, বেশ জোরেই। বুঝলাম ভূমিকম্প, এবং ভূমিকম্পের তীব্রতা বেশ। তীব্রতা বেশি না হলে খাট অত দোলে কি করে? লেপ সরিয়ে লাফ মেরে খাট থেকে নামলাম। দরজা খুলে নিচে নামতে হবে, নইলে যে কোনো মুহূর্তে ঘরটা মাথার উপর ভেঙে পড়তে পারে। মেঝেতে পা দিয়ে দেখি ভূমিকম্প থেমে গেল। ঘাম দিয়ে জ্বর ছাড়ল। মনে মনে ভাবছি, ভিজে গেলাম। পরদিন সকালে উঠে সুবোধকে বললাম, কাল রাতে কিরকম ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে বলো তো। মনে হলো যেন পুরো বাড়ি ভেঙে পড়বে। সুবোধ যেন আকাশ থেকে পড়ল। ভূমিকম্প? কি যে বলেন! অতক্ষণ ধরে বাড়িটা দুলছিল, কাঁপছিল, টের পাওনি? সত্যি ঘুম বটে তোমার। সত্যি বলছেন ভূমিকম্প, না তো মিথ্যে বলছি? হতে পারে, ঘুমিয়েছিলাম। সুবোধের বিশ্বাসের মধ্যে যেন একটা কিন্তু রয়ে গেল। মজার ব্যাপার, কাঠগলার যাকেই ভূমিকম্পের কথা বলি, সেই অবাক চোখে তাকিয়ে থাকে, যেন ভূমিকম্প হয়নি। মুখেও তারা ওই একই কথা বলে। সকলের কাছে শুনে আমার মনেও কিরকম একটা কিন্তু ঢুকে গেল। তাহলে কি গত রাতে ভূমিকম্প হয়নি? পুরোটাই স্বপ্ন বিভ্রম? কিন্তু আমার যে পরিষ্কার মনে আছে, খাটটা প্রচণ্ড দুলছিল, আর খাট থেকে মেঝেতে লাফ মারার পর ভূমিকম্পটা থেমে যায়। সবটাই ঘটেছে সজ্ঞানে। সেদিনের রাতের ঘটনাটা আমার মনে একটা খটকা ধরিয়ে দিল। এর মধ্যে আর কোনো ভূমিকম্প হয়নি, কিন্তু সেদিন রাতে যা ঘটে গেল তার জন্য আমি বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। এমনিতেই আমার ঘুম বরাবরই পাতলা। সেদিন খুট করে আওয়াজ হতেই ঘুমটা ভেঙে গেল। আর ঘুম ভেঙে চেয়ে দেখি এক ছায়ামূর্তি মাথার কাছ থেকে সরে গিয়ে সিন্দুকের পাশে গিয়ে দাঁড়ালো। অন্ধকারের মধ্যে পরিষ্কার বুঝতে পারছি একটা মানুষ। ভয়ে গাটা শিউরে উঠল। ওই সিন্দুকে কাঠগোলার পুরো টাকা। তাহলে কি কেউ টাকা হাতাতে এসেছে? ভয়ে পা ভারী হয়ে আসছে। পরক্ষণেই মনে হলো ঘরের দরজা তো বন্ধ, ভিতর থেকে খিল দেওয়া। তাহলে ঘরে লোক ঢুকলো কি করে? আমি যতক্ষণ জেগেছিলাম ততক্ষণ কেউ ঘরে ঢোকেনি। তাহলে কি আগে থেকে কেউ ঢুকে খাটের তলায় চুপ করে বসেছিল? আমি ঘুমানোর পর সিন্দুক খোলার চেষ্টা করছিল। আস্তে আস্তে ছায়ামূর্তি সরে যাচ্ছে পূব দিকের জানালার পাশে। বুঝতে পারছি না ওর কাছে কোনো আগ্নেয়াস্ত্র আছে কিনা। তবুও সাহস করে বেড সুইচ টিপে দিলাম। লোকটিকে তো চেনা যাবে। আশ্চর্য ব্যাপার, ঘরে আলো জ্বালতেই দেখা গেল কেউ নেই। তবে কি ভুল দেখলাম? ভিতর থেকে ঘরের দরজাও বন্ধ। যদি ঘরে লোকই থাকবে তাহলে বন্ধ ঘর থেকে কিভাবে লোকটি বেরিয়ে যাবে? টর্চ মেরে খাটের তলায় দেখলাম, কেউ নেই।
ফাঁকা। সাহস করে দরজা খুললাম। চারদিক শুনশান। এগিয়ে গিয়ে কাঠবাবুর দরজায় টোকা মারলাম। কাঠবাবুকে অন্তত ঘটনাটা জানানোর দরকার, নইলে কিছু একটা অঘটন ঘটে গেলে কাঠবাবুর মতো সজ্জন লোকের কাছে মুখ দেখাবো কেমন করে। বেশ কয়েকবার টোকা মারার পর কাঠবাবু দরজা খুলে দিলেন। শীতে ঠকঠক করে কাঁপছেন। বললেন, কি খবর রায়বাবু, এত রাতে? কাঠবাবুকে সমস্ত ঘটনাটা জানালাম। হো হো করে হেসে উঠলেন কাঠবাবু। রায়বাবু, আপনি হয়তো স্বপ্ন দেখছিলেন, অনেক সময় এরকম হয়, যান শুয়ে পড়ুন। আমার দোমনা ভাব দেখে কাঠবাবু বললেন, চলুন, আপনার ঘরে না হয় আজ আমি শুচ্ছি। কাঠবাবু এসে আমার পাশে শুয়ে পড়লেন। পরদিন সকালবেলা কাঠবাবু বললেন, রায়বাবু, আজ থেকে ধনিয়া আপনার ঘরের সামনে শোবে। গায়ে অসুরের মতো শক্তি ওর, রাতে কিছু হলে ওকে ডাকবেন। কাটা বাগানে কাঠবাবুর কাঠগোলায় সেদিনই ছিল আমার শেষ দিন, আর সেই ভয়ঙ্কর রাতের কথা আমি জীবনে ভুলব না। অত শীতের মধ্যে ধনিয়া ঘরের বাইরে দরজার কাছে শুয়ে থাকবে, আর আমি ঘুমিয়ে থাকবো ঘরের মধ্যে বিছানার ওপর। এটা আমার মন থেকে সায় দেয়নি। ধনিয়াকে বললাম, তুমি ভাই ভেতরে শো। ধনিয়া প্রথমে একটু আপত্তি করছিল। আমার পীড়াপিড়িতে ভিতরের মেঝেতে বিছানা করে শুয়ে পড়ল। কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। চাপা গোঙানির আওয়াজে ঘুমটা ভেঙে গেল। চোখ মিলতেই দেখলাম সেই ছায়ামূর্তি। তবে গতকালের তুলনায় ছায়ামূর্তি আজ খুবই স্পষ্ট। পরিষ্কার একটি নারী মূর্তি, সিন্ধুকের কাছে দাঁড়িয়ে। তবে গোঙানিটা আসছে অন্য দিক থেকে। তাকিয়ে দেখি ধনিয়াও উঠে পড়েছে, বসে তাকিয়ে আছে ছায়ামূর্তির দিকে। কোনো কিছু বলার আগেই ঘটে গেল ঘটনাটা। ধনিয়া বাঘের ক্ষিপ্রতায় গিয়ে ছায়ামূর্তিটাকে চেপে ধরল, তারপরই ধস্তাধস্তি। আমি বিমূঢ় হয়ে খাটের ওপর বসে থাকলাম। হঠাৎ আমার মনে হলো খাটটা দুলছে, প্রথমে আস্তে, তারপর ভীষণ জোরে। মাটি ছেড়ে খাটটা ক্রমশ শূন্যে উঠছে। ওদিকে ধনিয়ার সঙ্গে ছায়ামূর্তির প্রচণ্ড লড়াই। খাটটা একবার শূন্যে উঠছে, আবার নিচে নামছে। এরপরই মনে হলো কে যেন প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে খাট থেকে আমাকে ফেলে দিল। তারপর আর কিছু মনে নেই। পরদিন জ্ঞান ফিরলে দেখি কাঠবাবুর ঘরে আমাকে ঘিরে সমিলের সবাই। ঘাড়ের কাছে যন্ত্রণা করছে, এছাড়া আর কোনো অসুবিধে নেই। কাঠবাবু বললেন, রায়বাবু, এখন কেমন লাগছে? বললাম, ভালো। ওঠার চেষ্টা করতেই কাঠবাবু বললেন, উঠবেন না, উঠবেন না। তবু উঠে বসলুম। বললাম, ধনিয়া কোথায়? ওর কিছু হয়নি তো? লক্ষ্য করে দেখলাম ঘরে উপস্থিত সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। খাট থেকে নেমে বললাম, সুবোধ, ধনিয়া কোথায়? সুবোধ ঘর থেকে বেরিয়ে গেল। বুঝলাম কোনো অঘটন ঘটেছে। বাইরে বেরিয়েই দেখি ছোটোখাটো একটা জটলা। কিছু একটা ঘিরে জটলাটা বৃত্তের আকার নিয়েছে। বৃত্তের কাছে ছুটে যেতেই সবাই আমার দিকে তাকালো। আমার পেছনে সবাই দৌড়চ্ছে। গলা বাড়িয়ে দেখি ধনিয়া শুয়ে আছে। জিভটা কে যেন টেনে ছিঁড়ে নেবার চেষ্টা করেছে। মুখ দিয়ে রক্ত উঠেছে, আর গলায় 10 আঙুলের দাগ, অর্থাৎ শ্বাসরোধ করে ধনিয়াকে মারা হয়েছে। কিন্তু কে মারল ধনিয়াকে? ঘরে আমি ও ধনিয়া ছাড়া আর কেউ ছিল না। ছিল একটা ছায়া শরীর।
জ্ঞান হারানোর আগের মুহূর্ত পর্যন্ত দেখেছিলাম ধনিয়া ছায়া শরীরের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে ধনিয়ার মৃতদেহ নিয়ে গেল। ওসি বললেন, রায়বাবু, আপনাকে একটু থানায় যেতে হবে। আমি আর কাঠবাবু জিপে চড়ে বসলাম। কাঠবাবু দুহাত মাথায় দিয়ে ঝুঁকে বসে আছেন, কথা বলছেন না। থানায় ওসি আমাকে জেরা করতে লাগলেন। রাতের সমস্ত ঘটনা আমি খুলে বললাম। ওসি আঁতকে উঠলেন। স্ট্রেঞ্জ, একই ঘটনার পুনরাবৃত্তি ৩-৩ বার। ওসির মুখে ৩-৩ বার কথাটি শুনেই চমকে উঠলাম। তাহলে এর আগেও ২টি ঘটনা ঘটেছে এবং কাঠবাবু ও সমিলের সবাই সেটা বেমালুম চেপে গিয়েছে। হাউ হাউ করে কেঁদে উঠলেন কাঠবাবু। স্যার, আমি এর জন্য দায়ী, আমাকে শাস্তি দিন, আমি আর সহ্য করতে পারছি না। এই ৩টে মৃত্যুর জন্যই আমিই দায়ী। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার কাঠবাবু, আমাকে খুলে বলুন। কাঠবাবু যা বললেন তার ইতিহাস এই রকম। যে কাঠ দিয়ে ওই খাট তৈরি, সেই গাছে একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। একরকম জেদ করেই কাঠবাবু ওই কাঠ দিয়ে খাট বানিয়েছিলেন। কিন্তু খাট বানানোর পরেও ওই ব্যক্তির অতৃপ্ত আত্মা ওই কাঠ ছেড়ে যায়নি। এর আগেও সমিলের এক ম্যানেজার এবং কারখানার এক কর্মীকে ওই অতৃপ্ত আত্মা মেরে ফেলে। কাঠবাবু ওই ঘরে কাউকে সাধারণত যেতে দেন না এবং খাটও ব্যবহার করতে দেন না, কিন্তু ভেবেছিলেন আমাকে দিয়ে ব্যাপারটা আর একবার পরীক্ষা করবেন। পরীক্ষা করতে গিয়ে এবারে ধনিয়ার মৃত্যু। ওসি বললেন, যত সব কুসংস্কার, চলুন খাটটাকেই তাহলে ডেস্ট্রয় করে ফেলি। ঘর থেকে খাটটি বের করে এনে কেরোসিন ঢেলে দিয়ে ওসি নিজের হাতে আগুন দিলেন। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। কেউ বিশ্বাস করবে না, আগুন নিভে যাওয়ার পর দেখা গেল খাটটা অবিকৃত রয়েছে। ওসি বললেন, মিস্টিরিয়াস। কাঠবাবু বললেন, আত্মা অবিনশ্বর, এর ক্ষয় নেই। আর এখানে থাকা চলে না। ঘরে উঠে গেলাম। জামা কাপড়, জিনিসপত্র সব গুছিয়ে নিতে হবে। আর এক মুহূর্তও এখানে নয়।